হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য পাওয়ার একাডেমি। আজকে আমাদের যে নতুন টপিক নিয়ে আলোচনা করব আমরা এখন, সেটা হচ্ছে ওয়াটার ফাউন্ড অন দ্য মুন। কে ওয়াটারটা খুঁজে পেয়েছেন? ওয়াটারটা খুঁজে পেয়েছে হচ্ছে নাসা থ্রু দ্য মিশনস কল দ্য সোফিয়া অন দ্য সারফেস অফ দ্য মুন। দ্য সোফিয়া ফুল ফর্মটা হচ্ছে দ্য স্ট্র্যাটেজিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি, এবং সোফিয়া হ্যাজ ফাউন্ড আউট দ্য ওয়াটার অন ক্লভিয়াস ক্রেটার which is one of the greatest and the visible from the earth. এই ক্রেটারটা হচ্ছে আর্থের যে সানলিট সাইডটা আছে, মানে যেই দিকে সূর্যের আলো পড়ে সেই দিকটাতে এই ক্রেটারটা আছে। দিস ইজ নট ইন দ্য শ্যাডোই অর দ্য কোল্ড অ্যান্ড দ্য colder sides of the moon, and it is also located on the southern hemisphere of moon. এবার কনসেন্ট্রেশনস, যে কনসেন্ট্রেশনে জল খুঁজে পেয়েছে সোফিয়া মিশনস, সেটা হচ্ছে 100 to 412 parts million, রাফলি ইকুইভ্যালেন্ট টু দ্য 12 ounce বটল অন আর্থ। মানে একটা 12 আউন্সের বোতল এর মধ্যে যতটা জল থাকে ততটা জল খুঁজে পেয়েছে। দ্য কনসেন্ট্রেশনস অফ দ্য ওয়াটার, ওয়াটারের কনসেন্ট্রেশনটা হচ্ছে একটা 12 আউন্স জলের বোতলের সমান, যেটা পৃথিবীতে পাওয়া যায়। এবং এটার কম্প্যারিজনস হচ্ছে, এই জলের বোতলের কম্প্যারিজনসটা হচ্ছে দ্য সাহারা ডেজার্ট। দ্য সাহারা ডেজার্টে যতটা জল পাওয়া যায় তার 100 times লেসার ওয়াটার হ্যাজ বিন ফাউন্ড আউট অন দ্য ক্রেটার্স কল দ্য ক্লভিয়াস ক্রেটার। মানে সাহারা ডেজার্টে ওর থেকে 100 times বেশি জল খুঁজে পাওয়া যায় কম্প্যারিজনস টু দ্য ওয়াটার ফাউন্ড আউট ইন দ্য ক্লভিয়াস ক্রেটার। তো আবার একটা জিনিস হচ্ছে যে জলটা খুঁজে পাওয়া গেছে সেই জলটা আদৌ H2O কিনা সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। অনেকে বলছে যে মেবি দ্য ওয়াটার ইজ H2O, মেবি ইট ইজ দ্য ক্লোজ রিলেটিভ অফ ওয়াটার, ইট ইজ কল দ্য হাইড্রক্সিল, দ্যাট মিনস OH কে হাইড্রক্সিল বলা হয়। যারা কেমিস্ট্রি নিয়ে পড়ো তারা এটা জানবে, হাইড্রক্সিল। এবং যারা ক্লাস 10 অবধি সায়েন্স নিয়ে তো পড়েইছো, তাহলে তো হাইড্রক্সিল অনুর কথা তোমরা জানবেই। সোফিয়া হচ্ছে নাসারই একটা মিশনস, যেটা হচ্ছে জয়েন্ট মিশনস উইথ দ্য নাসা শুধুমাত্র একা করেনি, এটা হচ্ছে জয়েন্ট মিশন অফ দ্য নাসা অ্যান্ড দ্য জার্মান এরোস্পেস সেন্টার। সোফিয়া হচ্ছে জয়েন্ট প্রজেক্ট অফ দ্য নাসা অ্যান্ড দ্য জার্মান এরোস্পেস সেন্টার। ইট ইজ অলসো পার্টনার্ড উইথ দ্য ইউনিভার্সিটি স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার ইন কলম্বিয়া, মেরিল্যান্ড, অ্যান্ড দ্য জার্মান সোফিয়া ইনস্টিটিউট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট। তার মানে এই মিশনটা হচ্ছে নাসা আর জার্মান এরোস্পেস সেন্টারের, তার সাথে এরা দুজন হচ্ছে পার্টনার। এবার হচ্ছে যে সোফিয়া মিশনটা এই কারণেই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ইট ইজ অলসো শোয়িং দ্য মার্কার অফ ফাইন্ডিং দ্য পোটেনশিয়াল লাইফ অন দ্য আর্থ সারফেস। কারণ হচ্ছে জল যেখানে থাকবে সেখানেই জীবন থাকবে, এটাই আমাদের পৃথিবীতে ধরে নেওয়া হয়। বাট যে চাঁদে জল আছে বলে যে জীবন থাকতে হবে সেটা নয়, মানে অর্গানিক লাইফ থাকলেও থাকতে পারে, মানে যেটা আমরা চোখে দেখতে পাই না অর্গানিক লাইফ, সেই জিনিসটা থাকলেও থাকতে পারে। কিন্তু জল যেটা পাওয়া গেছে সেটা খুবই অল্প, বাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস। এবার হচ্ছে যে এই জলটা খুঁজে পাওয়ার কারণটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফাইন্ডিং দ্য ওয়াটার? সিগনিফিকেন্স হচ্ছে যে significance for the astronomers landing on the moon. Water is necessary not only to sustain the life but also for the generations of the fuel. এবার যারা যে সমস্ত অ্যাস্ট্রোনমার, সাপোজ যে সমস্ত অ্যাস্ট্রোনটস চাঁদে যাবে, তাদের জন্য তো জল প্রয়োজন, বিকজ দ্য ওয়াটার ইজ লাইফ। এবং আরেকটা জিনিস হচ্ছে ওয়াটার থেকে আমরা রকেট ফুয়েল জেনারেট করতে পারবো। সাপোজ কোনো একটা রকেট আমরা পাঠালাম, সেই রকেটটা যে পাঠালাম সেই রকেটটা তো আবার ফিরে আসতে হবে। তো যখন এবার 1969 যখন আমাদের অ্যাপোলো মিশন হয়েছিল, তখন যে রকেটটা পাঠানো হয়েছিল সেই রকেটটাতে ফুয়েল দিয়েই পাঠানো হয়েছিল, যে সেই রকেটটা যাবে চাঁদে গিয়ে ল্যান্ড করবে, তারপর সেটা আবার পৃথিবীতে ফিরে আসবে। তার জন্য ফুয়েল দিয়ে দেওয়া হয়েছিল, এখানেও ফুয়েল দিয়ে দেওয়া হয়েছিল, এর জন্যও ফুয়েল দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যদি আমরা চাঁদে জল খুঁজে পাই
তাহলে এই ফুয়েলটা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। উই ক্যান জেনারেট দ্য ফুয়েল বাই ইউজিং দ্য লুনার ওয়াটার অ্যান্ড দ্য এক্সপেন্স অফ দ্য লুনার এক্সপ্লোরেশন উইল বি রিডিউস। লুনার এক্সপ্লোরেশন এর খরচা অনেক কমে যাবে। লুনার এক্সপ্লোরেশন cost will be reduced যদি চাঁদে জল খুঁজে পাওয়া যায়। সেকেন্ডটা হচ্ছে যে দ্য স্পেস এক্সপ্লোরার ক্যান ইউজ দ্য মুনস রিসোর্সেস, ইট মিনস দে নিড দ্য লেস ওয়াটার টু ক্যারি। যদি সাপোজ যখন অ্যাপোলো মিশন হয়েছিল তখন জল ক্যারি করতে হয়েছিল অ্যাপোলোকে, কিন্তু যদি জল ওখানে থেকেই থাকে তাহলে দ্য অ্যাস্ট্রোনটস ডু নট হ্যাভ টু ক্যারি দ্য এক্সট্রা ওয়াটার ফর দেয়ার রিটার্ন ট্রিপ। তাহলে কি হবে, যে জলটা পাওয়া যাচ্ছে সেই জলটাই এক্সট্র্যাক্ট করে সেখান থেকেই জলটা ইউজ করা যাবে। তো সেই কারণেই হচ্ছে তো ক্যারি দ্য লেস ওয়াটার ফ্রম আর্থ, ক্যারি দ্য লেস ওয়াটার ফ্রম আর্থ মানে যখন আমরা লুনার এক্সপ্লোরেশন করব তখন আমাদের জল কম ক্যারি করতে হবে, এটা একটা সিগনিফিকেন্স। এবার হচ্ছে দ্য হাউ কুড দ্য ওয়াটার হ্যাভ ফর্মড অন দ্য সারফেস অফ দ্য মুন, কি করে চাঁদের মাটিতে জল পাওয়া মানে জল তৈরি হলো, কি করে, হাউ ইট ওয়াজ ফর্মড, হাউ ইট ইজ ফর্মড, কি করে তৈরি হয়েছে এটা তৈরি হওয়ার পেছনে একটা কারণ, এই কারণেই এই প্রশ্নটা আসছে। তার কারণ হচ্ছে যে দ্য মুন ইজ অ্যান লাইফলেস প্লেস, মুন ইজ অ্যান লাইফলেস প্লেস যতদূর আমরা জানি। কিন্তু যেহেতু জল খুঁজে পাওয়া গেছে সেই কারণেই ধরে নেওয়া যাক যে হয়তো in the past of any time of the past there was a life on moon, there was a life on moon because of the some astronomical misadventure, something has happened, সেই কারণেই মুনের আজকে এই রকম অবস্থা। তো এবার হচ্ছে যে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে দ্য স্পেস রক্স ক্যারিং দ্য স্মল অ্যামাউন্টস অফ ওয়াটার কুড হ্যাভ বম্বার্ডেড দ্য মুন, দ্য স্পেস রক্স মানে যারা অ্যাস্ট্রয়েড আছে তাদের সেই সমস্ত অ্যাস্ট্রয়েডের মধ্যেও কিছু জল আছে এবং সেই সমস্ত অ্যাস্ট্রয়েডগুলো মুনকে গিয়ে হিট করেছে এবং মুনকে হিট করার পরে সেই সমস্ত অ্যাস্ট্রয়েডের মধ্যে যে জলগুলো ছিল সেই জলগুলো ওইখানে রয়ে গেছে। তো সেটাই বলছি যে দ্য স্পেস রক্স ক্যারিং দ্য স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট কুড হ্যাভ বম্বার্ডেড দ্য মুনস হ্যাভ গিভেন দ্য সাম অ্যামাউন্ট অফ ওয়াটার অন দ্য সারফেস অফ দ্য মুন। আরেকটা অল্টারনেটিভ রিজনটা হচ্ছে the solar wind is bombarding the lunar surfaces day in and day out. The solar wind bombarding the lunar surfaces day in and day out. Solar wind bombarding the lunar surfaces day in and day out. তাহলে কি হচ্ছে, যে সোলার উইন্ড আছে সোলার উইন্ডের মধ্যে হাইড্রোজেন থাকতে পারে, মেবি দ্যাট হাইড্রোজেন ইট কেমিক্যালি রিয়াক্টিং with some oxygen which is available on the surface of the moon, and that oxygen helping the hydrogen to create the amounts of water on the surface of the moon. এটাও হতে পারে যে সোলার উইন্ডের মধ্যে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা থেকে কিছু কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে এবং সেই কেমিক্যাল রিয়াকশনস থেকে জল তৈরি হচ্ছে এবং সেই জলটাই ওখানে থেকে যাচ্ছে, এটাও একটা হতে পারে। এইবার হচ্ছে যে প্রথমটা গেল হচ্ছে সিগনিফিকেন্স, তারপরটা গেল হচ্ছে হাউ দ্য ওয়াটার হ্যাজ কেম অন দ্য সারফেস অফ দ্য মুন। তারপর আমরা বললাম যে কি সোফিয়া মিশনসটা কার এবং কারা করেছে, আদৌ জল নাও হতে পারে, এটা হাইড্রক্সিল হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে চাঁদ নিয়ে আমরা অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করছি পৃথিবীর লোকেরা, সেটা নাসাও অনেক দিন ধরে করছে। নাসা অলরেডি ক্যাসিনি বলে মিশন, ডিপ ইম্প্যাক্ট কম্প্যাক্ট মিশন, এবং ইসরো চন্দ্রয়ান-1, ইসরোর যে চন্দ্রয়ান-1 মিশন ছিল 2009-এ, সেই মিশনটাও চাঁদে জল খুঁজে পেয়েছিল সেই দক্ষিণ মেরুতেই। অলসো লোকেটেড দ্য হাইড্রেশন অন দ্য লুনার সারফেসেস, তারাও জল খুঁজে পেয়েছিল। এবং কিন্তু 1969-এ যখন যে অ্যাপোলো মিশন হয়েছিল তখন যে লুনার যে সয়েলটা নিয়ে ফিরে আসা হয়েছিল সেটা কমপ্লিটলি ড্রাই ছিল, তাতে কোনো জলের খোঁজ পাওয়া যায়নি। তো এটাই হচ্ছে যে এখন আস্তে আস্তে জল খুঁজে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে নাসা এটাও চেষ্টা করছে যে 2024-এ অ্যাস্ট্রোনট পাঠানোর জন্য, ওমেন হোক অথবা ফার্স্ট মেন, এই নেক্সট মেন হোক, ফার্স্ট মেন তো আগেই পাঠিয়ে দিয়েছে নাসা। তো
এটাই হচ্ছে যে আন্ডার দ্য নাসার আর্টেমিস প্রোগ্রাম বলে নাসার একটা প্রোগ্রাম আছে। দ্য এজেন্সি ইজ ইগার টু লার্ন all it can about the presence of the water on the moon in the advance of sending the first woman or the next man to the lunar surfaces in 2024 এর মধ্যে এই আর্টেমিস প্রোগ্রামের আন্ডারে এই মানে নাসা চেষ্টা করছে ইসে পাঠানোর জন্য, মানে নেক্সট ফার্স্ট ওমেন অ্যাস্ট্রোনট অথবা নেক্সট মেন অ্যাস্ট্রোনট। ফার্স্ট অ্যাস্ট্রোনট যে চাঁদে ল্যান্ড করেছিল তার নাম ছিল হচ্ছে নীল আর্মস্ট্রং অন দ্য July 28, 1969। সেকেন্ড ছিল হচ্ছে এডুইন অলড্রিন। এবার হচ্ছে যে সেই কারণেই নাসা যেহেতু আর্টেমিস প্রোগ্রামের সাহায্যে 2024-এ মানুষ পাঠানোর চেষ্টা করছে, নেক্সট অ্যাস্ট্রোনট পাঠানোর চেষ্টা করছে, সেটার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে চাঁদে জল আছে কিনা। কারণ চাঁদে জল থাকলে এই জিনিসগুলো আমাদের পক্ষে খুব সুবিধা হবে, যেটা হচ্ছে যে রকেট ফুয়েল তৈরি করতে এবং জল এক্সট্রা বইতে হবে না যে রকেটটা পাঠানো হবে। আরেকটা হচ্ছে যে দ্য নাসাস ভোলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার, এটাকে বলা হয় ভাইপার মিশন। নাসার হচ্ছে যে ভাইপার মিশন আছে টু ক্রিয়েট দ্য ফার্স্ট ওয়াটার রিসোর্সেস ম্যাপ অন দ্য মুন ফর দ্য ফিউচার হিউম্যান স্পেস এক্সপ্লোরেশন। তার মানে আর্টেমিস এবং ভাইপার দুজনের হচ্ছে পরিপূরক। ভাইপার যদি মুনের মধ্যে ওয়াটার এক্সপ্লোরেশন মানে ওয়াটার ম্যাপিং করতে পারে, তাহলে আর্টেমিস প্রোগ্রাম ততই তাড়াতাড়ি হবে। তো সেই কারণেই হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে চাঁদের মধ্যে জল পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতেই পারছো। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবার সোফিয়া মিশনটা কি? সোফিয়া মিশনটা হচ্ছে একটা বোয়িং 747 SP বলে একটা প্লেন আছে, জেট লাইনার, সেটাকে 45,000 ফিটস ওপর দিয়ে ফ্লাই করানো হয়েছে। ফ্লাই করানোর পরে ইট ওয়াজ এন জয়েন্ট স্পেস মিশনস অফ দ্য নাসা অ্যান্ড দ্য জার্মান এরোস্পেস। এটা কি করেছে? দ্য সোফিয়াস মিশন ইজ লুক ইনটু দ্য ডার্ক অ্যান্ড দ্য ডিস্টেন্স অবজেক্টস, মানে যে কোনো ডার্ক অ্যান্ড দ্য ডিস্টেন্স অবজেক্টের মধ্যে এটা পাঠাবে। মুন অন দ্য আদার হ্যান্ড ইজ ক্লোজ অ্যান্ড দ্য ব্রাইট, দেন ইট ফিলস দ্য সোফিয়া গাইড ক্যামেরাস এন্টায়ার অফ দ্য ভিউ। এবার হচ্ছে যে সোফিয়া মিশনের সাহায্যে এরা ইনফ্রারেড রেজ ইউজ করে চাঁদের মধ্যে জল ডিটেক্ট করার চেষ্টা করেছে। এবং সোফিয়া মিশনস হচ্ছে একটা বোয়িং 747 জেট লাইনার, তার মধ্যে একটা ইনফ্রারেড যে মানে অবজারভেটরি আছে সেটাকে লাগিয়ে সেটার সাহায্যে ওই চাঁদকে পর্যবেক্ষণ করা হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে চাঁদকে কি করে পর্যবেক্ষণ করলো। এটা আমরা চাঁদে গিয়ে করিনি, পৃথিবীর মধ্যে থেকে, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারিক বলা হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারিক মানে হচ্ছে যে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে স্তরটা আছে সেইখানে প্লেনটাকে ওড়ানো হয়েছে, যাতে আমরা অ্যাবভ অফ দ্য লাইট দ্যাট ইজ এমিটিং ফ্রম দ্য আর্থ তার উপরে যেতে পারি, যাতে আমরা চাঁদকে আরও ভালো করে পর্যবেক্ষণ করতে পারি এবং যে আমরা মানে ইনফ্রারেড রেটা ইউজ করছি সেটা যাতে ঠিক করে অবজার্ভ করতে পারে, সেই কারণেই ওটা করা হয়েছে। 106 ডায়ামিটার টেলিস্কোপ ইউজ করা হয়েছে এর জন্য। ওই প্লেনের মধ্যেই লাগানো ছিল বোয়িং 747 SP জেট লাইনার। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এইখানে অনেকগুলো জিনিস আসলো যেগুলো প্রিলিতে খুব আসতে পারে। একটা হচ্ছে আর্টেমিস প্রোগ্রাম, হোয়াট ইজ দ্য আর্টেমিস প্রোগ্রাম অফ নাসা। তারপরে হচ্ছে হোয়াট ইজ ভাইপার প্রোগ্রাম, এবং চান্দ্রয়ান 1 প্রোগ্রাম অ্যান্ড চান্দ্রয়ান 2 প্রোগ্রাম। আমরা যেটা অলরেডি ফেলড হয়ে গেল, ল্যান্ডারটা অলরেডি ল্যান্ড করতে পারলো না, সেটা নিয়েও তোমরা জানতে পারো। আরেকটা হচ্ছে চান্দ্রয়ান 3, যেটা অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে, যেই প্রোগ্রামের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেইটা নিয়েও জানতে পারো। এবং হোয়াট ইজ সোফিয়া তো আমি বললাম কি, এটার ফুল ফর্মটা জেনে রাখা জানো, কারণ ইউপিএসসি অনেক সময় ফুল ফর্মও জিজ্ঞেস করে না। যে ওর যে অপশান থাকবে, সাপোজ যে কোশ্চেনটা দেওয়া থাকবে তার মধ্যে 4টে অপশান দেওয়া থাকবে, 1, 2, 3, 4 করে 4টে অপশান দেওয়া থাকবে। তার মধ্যে 4টে অপশানের মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা চুজ করতে বলবে, অথবা 2টো চুজ করতে বলবে, অথবা 3টে চুজ করতে বলবে। সাপোজ এই 4টে অপশান দেওয়া আছে, 4টের মধ্যে থেকে বললে যে
আবার এ বি সি ডি করে 4টে অপশন দেওয়া আছে, যে 1 নাম্বার হবে অনলি 1, অথবা অনলি 1 and 2, অথবা 1 2 3 4 4টে অপশনই হবে, অথবা 3 and 4 বলে এরকম করে অপশনগুলো দিতে পারে যে কোন জিনিসটা কোন ফ্যাক্টসটা ঠিক হবে। তো সেই কারণে এই ফ্যাক্টসগুলোও ইম্পর্টেন্স, এবং এদের মধ্যে থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো উঠে আসলো, আরও কিছু কোশ্চেন উঠে আসলো, সেই কোশ্চেন্সগুলোও ইম্পর্টেন্স, এবং ক্লভিয়াস ক্রেটার্স, এই ক্রেটার্সগুলোও ইম্পর্টেন্স, এবং চাঁদের মধ্যে অনেক ক্রেটার্স আছে যেইগুলোকে আমরা অবজার্ভ করছি যে আদৌ সেখানে জল আছে কিনা। তার কারণ হচ্ছে এই যে ক্রেটারের মধ্যে সানলিট সাইজ, সাপোজ এটা ক্রেটারের মধ্যে সাপোজ এইটুখানি জায়গার মধ্যে সানলিট সাইজ আছে, সানলিট পোর্শনস আছে, এটা ডার্ক পোর্শনস আছে। সাপোজ এটা চাঁদের ডার্কার পোর্শনের মধ্যেই পড়ে, কিন্তু এই সানলিট পোর্শনের মধ্যেই পড়ে। সাপোজ এই জায়গাটা যেহেতু ডার্কার আছে, সেই কারণে এই জায়গায় জল খুঁজে পাওয়া গেছে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে ওয়াই দ্য ক্রেটার্স আর ইম্পর্টেন্স, অ্যান্ড অল দ্য নেম অফ অল দ্য ক্রেটার্স আর নট ইম্পর্টেন্ট। যে ক্রেটার্সগুলো রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসবে সেই সমস্ত ক্রেটার্সগুলোও ইম্পর্টেন্ট, যেমনি অ্যাপোলো ক্রেটার্স। তো এই টাইপের ক্রেটার্স, কিছু নাম আছে ক্রেটার্সগুলোর, তো সেইগুলো জেনে রাখা খুব ভালো। অ্যান্ড দিস ইজ মানে দ্যাট ইজ ফর অল ফর টুডে। এইটা আজকের জন্যই। এর পরের দিন আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আসবো, সায়েন্সের অথবা অন্য কোনো সাবজেক্টসের। আজকে এতটুখানি। থ্যাংক ইউ ভেরি মাচ।